গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের সায়েন্স ফিকশন গল্প মিস্টিরিয়াস আইল্যান্ড। আজ পঞ্চম পর্ব। ভোর হতেই খোঁয়াড়ের দিকে রওনা দিল অভিযাত্রীরা। রাতটা খোঁয়াড়ে কিভাবে কাটালো আয়ারটন দেখা দরকার। খোঁয়াড়ে এসে ওরা দেখল বহাল তবিয়তেই আছে আয়ারটন। গত রাতে ঠিক মতোই পৌঁছে গেছে সেখানে। ফেরার পথে বোতলের ব্যাপারে নিজের সন্দেহের কথাটা স্পিলেটকে খুলে বললেন ক্যাপ্টেন। সব শুনে স্পিলেট বললেন, ব্যাপারটা সত্যি অদ্ভুত। আপনার কি মনে হয় ক্যাপ্টেন? এটাও এ দ্বীপের অনেক রহস্যের একটা, তবে শেষ পর্যন্ত এইসব রহস্যের সমাধান আমি করবই। তার জন্যে যদি আমাকে লিঙ্কন দ্বীপের পাতালেও যেতে হয় তাই যাব। দেখতে দেখতে এসে গেল আরেকটা নতুন বছর। জানুয়ারির প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কাজ সারলেন ক্যাপ্টেন। খোঁয়াড় থেকে গ্রানাইট হাউসে যাতে মুহূর্তে খবর পাঠানো যায় সে ব্যবস্থা করলেন, অর্থাৎ টেলিগ্রাফ বসালেন। প্রথমে কথাটা শুনে তো সবাই অবাক। হারপার তো জিজ্ঞেসই করে বসল, ব্যাটারি পাবেন কোথায়? অন্যান্য জিনিসপত্র যেভাবে পেয়েছি। নির্লিপ্ত জবাব ক্যাপ্টেনের, বানিয়ে নেব। ব্যাটারির কেমিক্যালস সবই আছে এই দ্বীপে, শুধু তারটা বানিয়ে নিলেই হলো। ঠিক বলেছেন। আর কদিন পর তাহলে ইঞ্জিনটা বানিয়ে নিলেই হলো, রেলগাড়িও চড়া যাবে। আচ্ছা, আপনার অভিধানে কি অসম্ভব বলে কোনো কথা নেই ক্যাপ্টেন? প্রশ্ন করল পেনক্রাফট। উত্তরে মুচকি হাসলেন ক্যাপ্টেন। প্রথমেই তৈরি হলো তার। লোহার অভাব নেই দ্বীপে। ওই লোহা দিয়ে কতগুলো কাঠি বানানো হলো। একটা কঠিন ইস্পাতের পাত বানিয়ে তাতে 3 পরিধির 3টে ছিদ্র করা হলো। শ্যাকরারা যেভাবে সোনা রূপার তার লম্বা করে সেভাবে প্রথমে বড়, তারপর মাঝের ও সবশেষে ছোট ছিদ্রটা দিয়ে লোহার কাঠিগুলো টেনে হিঁচড়ে বের করার পর লম্বা হয়ে গেল কাঠিগুলো। এক একটা কাঠি থেকে 40-50 ফুট লম্বা তার পাওয়া গেল। তারগুলো পরপর জুড়ে দিয়ে গ্রানাইট হাউস থেকে খোঁয়াড় পর্যন্ত 5 মাইল লম্বা টেলিগ্রাফের তার তৈরি হয়ে গেল। তামা দিয়ে এই পদ্ধতিতে কিছু সরু তারও বানানো হলো। এবার ব্যাটারি। 2 মুখো কাঁচের বোতলে নাইট্রিক অ্যাসিড ঢেলে কাঁচের নল ডুবিয়ে দেয়া হলো ওতে। নলের এক মুখ ছিদ্র করা মাটির ছিপি দিয়ে বন্ধ করে ছিদ্র দিয়ে ঢালা হলো পটাশ সলিউশন। কিছু বিশেষ গাছপালা পুড়িয়ে ছাই করে তা থেকে আগেই পটাশ বানিয়ে নিয়েছিলেন ক্যাপ্টেন। পটাশ আর নাইট্রিক অ্যাসিডের যোগাযোগ হলো মাটির ছিপির মধ্য দিয়ে। এরপর 2টো দস্তার পাত নিয়ে একটা অ্যাসিডে অন্যটা পটাশে ডুবিয়ে রাখা হলো। অ্যাসিডের পাতটা নেগেটিভ আর পটাশের পাতটা পজিটিভ। তার দিয়ে 2টো পাতকে যুক্ত করে দিতেই চালু হয়ে গেল বিদ্যুৎ প্রবাহ। খোঁয়াড় থেকে গ্রানাইট হাউস পর্যন্ত খুঁটি বসিয়ে তার টানানো হলো খুঁটির মাথায়। সেকেন্ডে 20,000 মাইল বেগে কারেন্ট চলবে এই তারের মধ্য দিয়ে। নরম লোহায় তামার তার জড়িয়ে বৈদ্যুতিক চুম্বক বানানো হলো। কারেন্ট চালু করলেই কাজ শুরু করবে বৈদ্যুতিক চুম্বক। খটাখট আওয়াজ করে চলতে থাকবে টেলিগ্রাফ। কথাবার্তা চলবে টরেটকা পদ্ধতির মোর্স কোডে। মহাসমারোহের টেলিগ্রাফ উদ্বোধনের ব্যবস্থা করা হলো 12 ফেব্রুয়ারি। গ্রানাইট হাউস থেকে খোঁয়াড়ে টেলিগ্রাফের মাধ্যমে প্রশ্ন করলেন ক্যাপ্টেন, ঠিক আছে সব? সাথে সাথেই খোঁয়াড় থেকে উত্তর দিল আয়ারটন, সব ঠিক ক্যাপ্টেন। ব্যাপার দেখে খুশিতে ধেই ধেই করে নাচতে লাগলো পেনক্রাফট। তারপর থেকে টেলিগ্রাফের মাধ্যমে রোজ আয়ারটনের খবরাখবর নিতে লাগলো পেনক্রাফট। ফলে নিঃসঙ্গ থাকতে চাইলেও তার থাকতে পারল না আয়ারটন। সিন্দুকের ক্যামেরাটার কথা এতদিন ভুলেই গিয়েছিল অভিযাত্রীরা। হঠাৎ স্পিলেটের মনে হলো কথাটা। সাথে সাথেই সেটা বের করে এটা ওটার ফটো তুলতে আরম্ভ করলেন তিনি। সবচেয়ে সুন্দর উঠল জ্যাপের ফটোটা। একটা মজার ব্যাপার ঘটল 21শে মার্চ। সেদিন ভোরে গ্রানাইট হাউসের জানালা দিয়ে মুখ বাড়িয়েই চমকে উঠল হারবার্ট। বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে, কি শুরু হলো এই হতছাড়া দ্বীপটায়? হ্যাঁ, এই মার্চের শেষে কিনা বরফ পড়ছে। মার্সি নদীর ধার থেকে সাগর তীর পর্যন্ত বরফে সাদা হয়ে গেছে। তাড়াতাড়ি থার্মোমিটার দেখল সে, কিন্তু টেম্পারেচার তো ঠিকই আছে। নাকি নিজেই পাগল হয়ে গেল? কি দেখছে? পেনক্রাফটকে ডেকে দৃশ্যটা দেখালো সে। ব্যাপার দেখে নিচে নামতে গেল পেনক্রাফট, কিন্তু ওর আগেই নিচে নেমে গিয়ে মার্সি নদীর দিকে ছুটতে শুরু করলো জ্যাপ। জ্যাপকে দেখেই মাটিতে ছড়িয়ে থাকা তুষার একটা বিশাল সাদা চাদর হয়ে আকাশে উঠে গেল। আস্তে আস্তে
চাদরটা ভেঙে ছড়িয়ে পড়ল আকাশে। শালা! ফোঁস করে রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল হারবার্ট। এ যে দেখছি পাখির ঝাঁক, আসলে তুষার সাদা এক জাতের সামুদ্রিক পাখি ওগুলো। 26শে মার্চ। লিঙ্কন দ্বীপে অভিযাত্রীদের আসার পর পুরো 2 বছর পার হয়ে গেছে। 2 বছরে কত ঘটনাই ঘটে গেছে পৃথিবীতে। পরিবর্তন হয়েছে লিঙ্কন দ্বীপবাসীদেরও, কিন্তু এই 2 বছরে একটা জাহাজেরও দেখা পায়নি ওরা। একদিন না একদিন ট্যাবর আইল্যান্ডে নির্বাসিত আয়ারটনকে তুলে নেবার জন্য আসবেই ডানকান। সেরকম আভাসই দিয়ে গেছেন লর্ড গ্লেনারভান। আয়ারটন লিঙ্কন আইল্যান্ডে এসেছে প্রায় 5 মাস। কে জানে এই 5 মাসের ভেতরেই এসে ফিরে গেছে কিনা ডানকান। তবুও একটা নোটিশ লিখে ট্যাবর আইল্যান্ডে গিয়ে আয়ারটনের লিঙ্কন দ্বীপে অবস্থানের খবরটা কুঁড়ের ভেতর সুবিধেমতো জায়গায় লটকে দিয়ে আসতে হবে। যদি 5 মাসে না এসে থাকেন লর্ড গ্লেনারভান, তাহলে কাজে লাগবে নোটিশটা। কাজে কর্মে কেটে গেল আরও কয়েকটি দিন। সেদিন 25শে এপ্রিল। প্রসপেক্ট হাইটের বারান্দায় বসে আড্ডা মারছে অভিযাত্রীরা। গম্ভীর হয়ে বসে আছেন ক্যাপ্টেন। কি যেন গভীরভাবে ভাবছেন তিনি। হঠাৎ নড়ে চড়ে বসে কথা বললেন তিনি। সবাই এদিকে এসে বসো তো, কথা আছে। কি বলবেন ক্যাপ্টেন? একটু অবাক হলো সবাই, কিন্তু ক্যাপ্টেনের কাছে এসে বসল। এ দ্বীপে আশাইস্তক বেশ কিছু রহস্যময় ঘটনা ঘটে গেছে, সে সম্পর্কে আলোচনা করে তোমাদের মতামত জানতে চাই। তারপর একটু থেমে আবার বললেন, গোড়া থেকে শুরু করি। বেলুন থেকে সাগরের ছিটকে পড়ে ডুবতে বসেছিলাম। কি করে তীরে এলাম জানি না। তীরে এসে জ্ঞান হারালাম। তাহলে আমাকে গুহাটায় বয়ে নিয়ে গিয়েছিল কে? ওই গুহাটা থেকে তোমরা ছিলে তখন 5 মাইল দূরে। অচেনা জায়গায় এতটা পথ পাড়ি দিয়ে সোজা চিমনিতে পৌঁছলো কি করে টপ? আর তাও না হয় পৌঁছলো, কিন্তু সাংঘাতিক ঝড় তুফানের ভেতর দিয়ে গিয়েও ওর শরীর ঝকঝকে শুকনো থাকলো, বিন্দুমাত্র ক্লান্তও হয়নি সে। তারপর আসে ডুগংটার রহস্যজনক মৃত্যু। গলা কেটে কে হত্যা করেছিল ওটাকে? কে পানির নিচ থেকে উপরে ছুড়ে দিয়েছিল টপকে? কে গুলি করেছিল পেকারির বাচ্চাটাকে? পিপে বাঁধা সিন্দুকটা এলো কোত্থেকে? জাহাজ ডুবে হবার আগে নিজেদের কাজে লাগবে বলে নাবিকদের প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে এভাবে সিন্দুক ভাসিয়ে দিতে শোনা গেছে, কিন্তু একটা জিনিসের গায়েও প্রস্তুতকারকের নাম নেই কেন? কাগজ ভরা বোতলটা কে ভাসিয়েছিল পানিতে? আর ভাসিয়েছিলই যদি, একেবারে বনঅ্যাডভেঞ্চারের গায়ে এসে ঠেকল কি করে ওটা? মাঝে মাঝে কোনো কিছুর অস্তিত্ব টের পেয়ে কুয়োর পাড়ে গিয়ে চেঁচায় টপ। এমনকি জ্যাপও ব্যতিক্রম না। কি আসে কুয়োরতলায়? গ্রানাইট হাউসে কার আগমনে ভড়কে গিয়েছিল শিম্পাঞ্জির দল? সিঁড়িটাকে ওপর থেকে নিচে ফেলেছিল কে? উল্টানো কচ্ছপটা গায়েব হলো কি করে? সিঁড়ির গুড়িতে বাঁধা ছোট্ট নৌকাটা ছাড়া পেল কি করে? আর ধরলাম শক্ত করে বাঁধেনি পেনক্রাফট, যেভাবেই হোক বাঁধন খুলে পানিতে ভেসে যায় নৌকাটা। তাহলে অন্য কোথাও না গিয়ে একেবারে আমাদের যাত্রাপথে এসে হাজির হলো কি করে ওটা? সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, কে আলোর সংকেত দিয়ে বন অ্যাডভেঞ্চারকে পথ চিনতে সাহায্য করেছিল? আর সে আলো যে সে আলো নয়, শক্তিশালী বৈদ্যুতিক আলো। একটানে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠলেন ক্যাপ্টেন। স্তব্ধ হয়ে বসে রইল শ্রোতারা। একটা কথারও উত্তর দিতে পারল না। কে সেই রহস্যময় বন্ধু যে প্রত্যেকটা বিপদের সময় হাত বাড়িয়ে সাহায্য করেছে ওদের, অথচ নিজে থেকে যাচ্ছে সম্পূর্ণ অদৃশ্য? সত্যি কি কোনো শুভাকাঙ্ক্ষী অশরীরী দেবতা বাস করছে লিঙ্কন আইল্যান্ডে? কিন্তু এই ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে এ ভাবাও অসম্ভব। রহস্য রহস্যই থেকে গেল। এদিকে আবার শীত নামল লিঙ্কন আইল্যান্ডে। এবারে শীতকে আর পাত্তাই দিল না অভিযাত্রীরা। খাবার, গরম জামাকাপড়, এক কথায় শীতের সময় যা যা দরকার কোনোটারই অভাব নেই ওদের। কাজেই ভাবনা কি? একে একে কেটে গেল শীতের 4টে মাস। এলো অক্টোবর, বসন্তকাল। নতুন সাজে সাজল বনভূমি। কোত্থেকে উড়ে এলো হাজার হাজার পাখি, তাদের কলকাকলিতে মুখরিত সবুজ বন। এই দৃশ্যকে ক্যামেরায় ধরে রাখার ইচ্ছে হলো হারবার্টের। গ্রানাইট হাউসের জানালায় দাঁড়িয়েই প্রাকৃতিক দৃশ্যের পরপর বেশ কয়েকটা ছবি তুলল হারবার্ট। অন্ধকার ঘরে কেমিক্যাল সলিউশনে ফটোপ্লেট ধুয়ে নিয়ে ওগুলো হাতে আবার এসে দাঁড়ালো জানালায়। চমৎকার উঠেছে ছবিগুলো, কিন্তু একটা ছবিতে একটু গন্ডগোল আছে। ছবিটা সাগরের। দূর দিগন্তে আকাশ নেমে এসেছে সাগরের ওপর। ওই আকাশ সাগরের মিলন রেখায় একটা ছোট্ট কালো দাগ।
ছবির সৌন্দর্য নষ্ট করে দিয়েছে এই দাগটা। পানিতে ধুয়ে হাত দিয়ে ডলে নানাভাবে দাগ তোলার চেষ্টা করল হারবার্ট, কিন্তু উঠল না দাগটা। হঠাৎ কি সন্দেহ হতেই টেলিস্কোপ থেকে লেন্স খুলে নিয়ে দাগটাকে খুঁটিয়ে দেখতে লাগলো সে। একটু দেখেই চমকে উঠল সে, ছুটে গেল ক্যাপ্টেনের কাছে। ফটোর নেগেটিভ আর লেন্সটা ওর হাতে গুঁজে দিয়ে বলল, নেগেটিভটা একবার দেখবেন ক্যাপ্টেন? দেখি। হাত বাড়িয়ে জিনিসগুলো নিয়ে কয়েক সেকেন্ড ভালো মতো দেখলেন ক্যাপ্টেন। তারপর টেলিস্কোপ হাতে ছুটলেন খোলা জায়গাটায়। টেলিস্কোপ দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন ওদিকের আকাশ আর সাগরের সঙ্গমস্থলকে। শেষ পর্যন্ত ছোট্ট কালো বিন্দুটা চোখে পড়ল তার। অস্ফুটে একটা শব্দ উচ্চারণ করলেন তিনি, জাহাজ। এখনো প্রায় 20 মাইল দূরে জাহাজটা ক্রমে এগিয়ে আসছে। কোন দেশি জাহাজ, কাদের জাহাজ ওটা? হারবার্ট বলল, ডানকান নয় তো? অসম্ভব নয়, জবাব দিলেন স্পিলেট। আয়রটনকে ডেকে আনা দরকার। টেলিগ্রাফে খবর পেয়ে বিকেলের দিকে এলো আয়রটন। ওটা ডানকান কিনা জিজ্ঞেস করতেই আঁতকে উঠল সে। অসম্ভব, এত তাড়াতাড়ি আসতেই পারে না ডানকান। বলে টেলিস্কোপটা নিয়ে চোখে লাগালো। একটু দেখেই মন্তব্য করল, না ডানকান না, ডানকানের ইঞ্জিন আছে, এটা নেই। আয়রটনের হাত থেকে টেলিস্কোপটা নিয়ে জাহাজের গতিবিধি দেখতে লাগলো পেনক্রাফট। হঠাৎ জাহাজের মুখটা একটু অন্যদিকে মেকে গেল। দ্বীপ পেরিয়ে চলে যাবে নাকি জাহাজটা? পেনক্রাফট কথাটা বলতেই অস্থির হয়ে উঠলেন স্পিলেট। আগুন জ্বালিয়ে সংকেত দেয়া দরকার, কিন্তু রাজি হলেন না ক্যাপ্টেন। হঠাৎ এই জাহাজের আবির্ভাবকে কেন যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। হঠাৎ আবার দ্বীপের দিকে মুখ ফেরাল জাহাজ। জাহাজটা বেশ মজবুতই মনে হচ্ছে। টেলিস্কোপ দিয়ে দেখতে দেখতে বলল পেনক্রাফট। ফ্ল্যাগটা আমেরিকানও না, ব্রিটিশও না, ফরাসি, জার্মান, রাশিয়া, এমনকি স্পেনেরও না। তাহলে কোনো... হঠাৎ চেঁচিয়ে উঠল সে, সর্বনাশ, কালো ফ্ল্যাগ! চমকে উঠল অভিযাত্রীরা। কালো ফ্ল্যাগের মানে জানা আছে ওদের। জলদস্যুদের পতাকার রং কালো, মানে জলদস্যুদের জাহাজ ওটা। সাবধান হয়ে গেল সবাই। লিঙ্কন দ্বীপে মানুষ আছে, এটা জলদস্যুদের বুঝতে দেয়া চলবে না। ক্যাপ্টেনের নির্দেশে আয়রটন আর নেব গিয়ে উইন্ডমিলের পাখাগুলো খুলতে লেগে গেল। দূর থেকে ওগুলোই আগে চোখে পড়ে। গ্রানাইট হাউসের দরজা জানালা লতাপাতা দিয়ে ভালো করে ঢেকে দিতে লাগলো হারবার্ট আর পেনক্রাফট। নৌকাটার কি হবে? জিজ্ঞেস করল হারবার্ট। কিচ্ছু হবে না, জবাব দিল পেনক্রাফট। বন্দরটা খুঁজেই পাবে না ওরা। ক্যাপ্টেনের কথা মতো অল্প সময়ে সব কাজ শেষ করে ফেলল ওরা। দ্বীপে মানুষ আছে, এটা বাইরে থেকে জলদস্যুরা সহজে বুঝতে পারবে না। সবাইকে ডেকে জরুরি মিটিংয়ে বসলেন ক্যাপ্টেন। যদি লিঙ্কন দ্বীপ দখল করতে চায় ওরা কি করবে জানতে চাইলেন তিনি। যুদ্ধ করব, একসাথে জবাব দিল সবাই। প্রাণ থাকতে জলদস্যুদের হাতে দ্বীপ ছেড়ে দেব না। ঠিক, যুদ্ধই করব আমরা। ক্যাপ্টেনও একমত হলেন সবার সঙ্গে। রাত নামতে অন্ধকারে দেখা গেল না জাহাজটাকে। সবাই আশা করছে হয়তো শেষ পর্যন্ত লিঙ্কন দ্বীপে নোঙর ফেলবে না পাইরেট শিপ। ঠিক সেই সময় সবাইকে চমকে দিয়ে সাগরের দিক থেকে ঝলকে উঠল উজ্জ্বল আলো। এর প্রায় 6 সেকেন্ড পর ভেসে এলো কামান দাগার বিকট আওয়াজ। কামান দেগে যেন হুঁশিয়ার করে দিচ্ছে জলদস্যুরা, যদি কেউ থেকে থাকো দ্বীপে, লাগতে এসো না আমাদের সাথে। আলো আর শব্দের ব্যবধান 6 সেকেন্ড, মানে তীর থেকে 100 মাইল দূরে আছে জাহাজটা। আরও কিছুক্ষণ পর লোহার শেকলের ঝনঝনানি শোনা যেতেই অভিযাত্রীরা বুঝল গ্রানাইট হাউসের কাছেই সাগর তীরে নোঙর ফেলেছে পাইরেট শিপ। যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলেন ক্যাপ্টেন। গ্রানাইট হাউসটা সুরক্ষিত, কিন্তু পোল্ট্রি, শস্যক্ষেত্র, খোঁয়াড়ের কি ব্যবস্থা করা যায়? তাছাড়া জলদস্যুরার সংখ্যায় কত তা না জেনে যুদ্ধে নামাটাও উচিত হবে না। বড় কথা হলো, কামানের বিরুদ্ধে অভিযাত্রীদের 9টা বন্দুক কতক্ষণ দাঁড়াতে পারবে? একটা কথা বলবো ক্যাপ্টেন, হঠাৎ ক্যাপ্টেনের সামনে এসে বলল আয়রটন। কি কথা? জাহাজে কজন লোক আছে একবার গিয়ে দেখে আসতে চাই। বাধা দিয়ে আয়রটনকে নিরস্ত করা যাবে না বুঝে অনুমতি দিলেন ক্যাপ্টেন। কিন্তু আয়রটন একা যাবে না, ওর সাথে পেনক্রাফটও যাবে। যেতেই যখন হবে তখন দেরি করে লাভ নেই। কাজেই রওনা হয়ে গেল দুজনে। সাগর পাড়ে পৌঁছে সমস্ত জামাকাপড় খুলে ফেলে গায়ে ভালো করে চর্বি মেখে নিল আয়রটন। এতে শীতটা কম লাগবে।
এই ফাঁকে মার্সি নদীর তীর থেকে ছোট নৌকাটা নিয়ে এলো পেনক্রাফট। আয়রটন উঠে বসতেই নৌকাটা ছেড়ে দিল পেনক্রাফট। দ্বীপের অন্য প্রান্তে পৌঁছেই নৌকা থেকে পানিতে নেমে পড়ল আয়রটন। কাছেই একটা পাহাড়ের ফাটলে আত্মগোপন করল পেনক্রাফট। মিটমিটে একটা আলো জ্বলছে পাইরেট শিপের মাথায়, সেদিকেই নিঃশব্দে সাঁতরে চলল আয়রটন। আধ ঘন্টার মধ্যেই জাহাজের কাছে পৌঁছে নোঙরের শিকল ধরে কিছুক্ষণ জিরিয়ে নিল। তারপর শিকল বেয়ে উঠে গেল ডেকে। ডেকের একধারে রশিতে ঝুলানো কিছু শার্ট প্যান্ট শুকোতে দিয়েছে খালাসিরা, অন্যধারে আড্ডা মারছে কয়েকজন জলদস্যু। কান পেতে ওদের কথাবার্তা শুনতে লাগলো আয়রটন। একটু পরে ওদের কথাবার্তা থেকে আবিষ্কার করল জাহাজটার নাম স্পিডি। ক্যাপ্টেনের নামটা কানে যেতেই দারুণভাবে চমকে উঠল আয়রটন। ভালো করেই জানে সে ক্যাপ্টেন বব হার্ডিকে। আয়রটনের সহকারী ছিল বব হার্ডি। তাহলে আয়রটন দস্যুদল ছেড়ে চলে আসার পর বব হার্ডি ওদের সর্দার হয়েছে। মাতালগুলোর আলোচনা থেকে আরও অনেক কথাই পরিষ্কার হলো আয়রটনের কাছে। অস্ট্রেলিয়ার নরফোক আইল্যান্ডের কাছে এই জাহাজটা দখল করেছে বব হার্ডি। অস্ত্রশস্ত্রের অভাব না থাকায় প্রশান্ত মহাসাগরে সাংঘাতিক রকম লুটতরাজ করেছে হার্ডি। হঠাৎ করেই প্রথমবারের মতো লিঙ্কন আইল্যান্ডে হার্ডির আগমন। পছন্দ হলে এখানেই একটা গোপন ঘাঁটি বানিয়ে নেবার ইচ্ছে। মনস্থির করে ফেলল আয়রটন, যেভাবেই হোক হার্ডির পরিকল্পনা বানচাল করে দিতে হবে। 50 দস্যু আছে স্পিডিতে, এটা ওদের কথা থেকেই জানতে পেরেছে আয়রটন। এত লোকের বিরুদ্ধে ওরা মাত্র 6 জন। এতগুলো দস্যু, তার উপর কামানের বিরুদ্ধে কি করতে পারবে অভিযাত্রীরা? সাংঘাতিক পরিকল্পনাটা ওর মাথায় ঢুকল ঠিক এই সময়। না, এতে আর দ্বিধা করবে না সে। তাতে যদি মরতেও হয় কুছ পরোয়া নেই। উড়িয়ে দিতে হবে জাহাজটা, কোনো মতে বারুদ ঘরে আগুন ধরিয়ে দিতে পারলেই হলো। বাঁচবে না আয়রটনও, কিন্তু এত বড় পাপী হিসেবে বেঁচে থেকেই বা কী লাভ? এতে অন্তত পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। সাধারণত বারুদঘর থাকে জাহাজের পেছন দিকে। মাতাল জলদস্যুরা ঘুমিয়ে না পড়া পর্যন্ত অপেক্ষা করল আয়রটন। তারপর পা টিপে টিপে এগোলো। নানা ধরনের বন্দুক আর পিস্তল স্তূপ করে রাখা মাস্তুলের গোড়ায়। দেখে শুনে একটা পিস্তল হাতে তুলে নিল সে। বারুদ ঘরটা উড়াতে পিস্তলের একটা গুলি যথেষ্ট, কিন্তু ঘরটার সামনে গিয়েই থমকে দাঁড়াতে হলো ওকে। বিশাল এক তালা ঝুলছে ঘরের দরজায়। পিস্তলটা আস্তে আস্তে করে নিচে নামিয়ে রাখল আয়রটন। 2 হাতে মুঠো করে ধরল তালাটা। গায়ের জোরে মোচড় দিতে লাগলো তালায়। দরদর করে পিঠ বেয়ে নামছে ঘামের ধারা, কিন্তু ভাঙছে না দরজার তালা লাগানো আংটা। দাঁতে দাঁত চেপে আবার তালায় মোচড় দিল সে। কট করে শব্দ করে ভেঙে গেল আংটা। চেপে রাখা নিঃশ্বাসটা ফেলে পিস্তলটা তুলে নিতে যাবে, এমন সময় কাঁধ খামচে ধরল কেউ। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আয়রটন। আবছা অন্ধকারেও পরিষ্কার চিনল সামনে দাঁড়ানো লোকটাকে, বব হার্ডি। কিন্তু আয়রটনকে চিনল না হার্ডি। কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কে তুই? কি করছিস এখানে? বলেই আয়রটনের চুল মুঠো করে ধরল সে। উত্তরে ঝাঁকুনি দিয়ে চুলগুলো ছাড়িয়ে নিয়ে প্রচণ্ড জোরে হার্ডির নাকে ঘুষি মারল আয়রটন। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল হার্ডি, ডাকাত, ডাকাত পড়েছে জাহাজে! নিজেই যে ডাকাত সে কথা বেমালুম ভুলে গেছে সে। ধূপধাপ পায়ের আওয়াজ তুলে ছুটে এলো জলদস্যুরা। পিস্তল তুলে গুলি করল আয়রটন। ডেকের ওপর গড়িয়ে পড়ল 2 জন ডাকাত। আবার গুলি করতে যেতেই একটা ছুরি এসে বিঁধল আয়রটনের ডান কাঁধে। ব্যথায় কুঁচকে গেল ওর চোখ মুখ। পিস্তলটা পড়ে গেল হাত থেকে। ওদিকে জেগে উঠেছে পুরো জাহাজ। কিন্তু মাথা গরম করল না আয়রটন। উবু হয়ে বাঁ হাতেই তুলে নিল সে পড়ে যাওয়া পিস্তলটা। পর মুহূর্তেই হাত তুলে গুলি করল একমাত্র লণ্ঠনটা লক্ষ্য করে। গুলি লেগে ছাতু হয়ে গেল লণ্ঠনটা। বিন্দুমাত্র দেরি না করে সিঁড়ির দিকে ছুটল আয়রটন। পেছন পেছন আসছে 3 জন ডাকাত। আবার গুলি করল আয়রটন। পড়ে গেল 3 জনের 1 জন। বাকি 2 জন ভয় পেয়ে যেদিক থেকে আসছিল সেদিকেই ছুটে পালালো। সিঁড়ি বেয়ে এক ছুটে ডেকে উঠে এলো আয়রটন। অনেকগুলো দস্যু ডেকে দাঁড়িয়ে হট্টগোল করছে। ওদের বুঝে ওঠার আগেই রেলিংয়ের দিকে ছুটে গেল সে। এক লাফে রেলিং টপকে এসে পড়ল সাগরের পানিতে। ডুব সাঁতার দিয়ে এগিয়ে চলল পানির তলা দিয়ে। বেশ কিছু দূর গিয়ে পানির উপর মাথা তুলতেই শুনল গোলাগুলির আওয়াজ। ওর আশেপাশেও এসে পড়ল কয়েকটা বুলেট। আবার ডুব দিল সে। এভাবেই ডুব দিয়ে দিয়ে পৌঁছে গেল নৌকার কাছে।
পেনক্রাফট তখন উৎকণ্ঠিত হৃদয়ে ওর জন্য অপেক্ষা করছে। রাত দুপুরে গ্রানাইট হাউসে পৌঁছল দুই দুঃসাহসী অভিযাত্রী। সব শুনে হারবার্ট বলল, সেরেছে, এবার নির্ঘাত মারা পড়ব। 50 জনের বিরুদ্ধে আমরা মাত্র 6 জন। 47 জনের বিরুদ্ধে। ভুল সংশোধন করে দিল আয়ারটন। 3 জনকে খতম করে এসেছি আমি। প্রচণ্ড উৎকণ্ঠার মধ্য দিয়ে রাতটা কাটল। ভোর হতেই কুয়াশার ভেতর দিয়ে আবছা দেখা গেল স্পিডিকে। কুয়াশা না কাটা পর্যন্ত আক্রমণ করবে না জলদস্যুরা। এর আগেই যা করার করতে হবে। গায়ের জোরে ওদের সাথে পারা যাবে না। কাজেই কৌশলের আশ্রয় নিতে হবে। জলদস্যুদের বিশ্বাস করাতে হবে সংখ্যায় ওদের চেয়ে দ্বীপবাসীরা অনেক বেশি। 4 দলে ভাগ হয়ে গেল 6 জনে। হারবার্ট আর হার্ডিং চিমনিতে, মার্সি নদীর মুখে থাকলো নেব আর স্পিলেট। উপদ্বীপের 2 জায়গায় লুকিয়ে রইল পেনক্রাফট আর আয়ারটন। প্রত্যেকের হাতেই বন্দুক। 6টার পর ফিকে হতে শুরু করলো কুয়াশা। টেলিস্কোপ দিয়ে দেখলেন ক্যাপ্টেন স্পিডির 4টে কামানের মুখ দ্বীপের দিকে ফেরানো। ডেকের ওপর ছোটাছুটি করছে 25-30 জন জলদস্যু। চোখে টেলিস্কোপ লাগিয়ে লিঙ্কন দ্বীপকে পর্যবেক্ষণ করছে আরও 2 জন। আরও কিছু পরে একটা নৌকা নামানো হলো জাহাজ থেকে। নৌকাটা সাগরে নামতেই বন্দুক হাতে 7 জন দস্যু তাতে উঠে বসল। 4 জন পাটাতনের উপর বন্দুক রেখে দাঁড় বাইতে লাগলো। সীসা বাঁধা দড়ি দিয়ে পানির গভীরতা মাপছে একজন। বাকি 2 জন বন্দুক হাতে যে কোনো আক্রমণের জন্য তৈরি হয়ে বসে থাকলো। উপদ্বীপের দিকেই এগোচ্ছে নৌকাটা। নৌকাটা তীরে পৌঁছতেই উঠে দাঁড়ালো একজন বন্দুকধারী। তীরে নামতে যাবে এমন সময় গুলি করল পেনক্রাফট আর আয়ারটন। দাঁড়ানো আর পানি মাপা 2 জন দস্যুই একসাথে লুটিয়ে পড়ল নৌকার পাটাতনে। পর মুহূর্তেই কামান দাগার আওয়াজ হলো। আয়ারটন আর পেনক্রাফটের মাথার উপরের পাহাড় চূড়া উড়ে গেল গোলার আঘাতে। বন্দুকের ধোঁয়া লক্ষ্য করে কামান দাগছে বব হার্ডি। নৌকার মুখ জাহাজের দিকে ঘুরিয়ে দ্রুত দাঁড় বেয়ে চলল বাকি 5 জন জলদস্যু। আবার গুলি করল পেনক্রাফট, আয়ারটন। আরও 2 জন দস্যু মারা পড়ল। কার্তুজের খোসা দুটো ফেলে বন্দুকে গুলি ভরতে লাগলো পেনক্রাফট আর আয়ারটন। ততক্ষণে বন্দুকের আওতার বাইরে চলে গেছে বাকি 3 জন জলদস্যু। আবার গর্জে উঠল কামান। আরও কিছু পাথর ভেঙে গড়িয়ে পড়ল পেনক্রাফট আর আয়ারটনের আশেপাশে। স্পিডির গায়ে নৌকাটা ঠেকতেই আরও ডজনখানেক দস্যু লাফিয়ে নামল ওতে। 8 জন দস্যু নিয়ে আরও একটা নৌকা ভাসানো হলো পানিতে। একটা নৌকা উপদ্বীপের দিকে, অন্যটা মার্সি নদীর মুখ করে এগিয়ে এলো। এবার জায়গা ত্যাগ করতে হবে পেনক্রাফট আয়ারটনের, নইলে বিপদে পড়বে। কিন্তু আরও অন্তত 2টোকে ঘায়েল না করে জায়গা ছেড়ে নড়ার ইচ্ছে নেই ওদের। বন্দুকের আওতায় আসতেই আরও 2টো দস্যুকে গুলি করে মারল পেনক্রাফট, আয়ারটন। তারপর এক লাফে আড়াল থেকে বেরিয়ে এঁকে বেঁকে দৌড় দিল খালের দিকে। বুলেট বৃষ্টি শুরু হলো ওদের আশেপাশে, কিন্তু লাগলো না ওদের গায়ে। নিরাপদেই খাল পেরিয়ে চিমনিতে ঢুকে গেল ওরা। মার্সি নদীর মুখের দিকে আসা 8 জনের নৌকাটা লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করলেন স্পিলেট আর নেব। হালধারী আরেকজন মাল্লা মারা গেল। সাঁই করে ঘুরে গেল অনিয়ন্ত্রিত নৌকার মুখ। কিন্তু এতেও রেহাই পেল না। একটা চোরা পাথরে ধাক্কা লেগে উল্টে গেল নৌকা। কোনো মতে আছড়ে পাছড়ে তীরে উঠল বাকি 6 জন। উঠেই ছুট লাগালো ফ্লোটসাম পয়েন্টের দিকে। এক ছুটতে একেবারে বন্দুকের নাগালের বাইরে। নৌকা নিয়ে আর আসবে না ওরা, ব্যাপার দেখে বললেন ক্যাপ্টেন। জাহাজ নিয়ে খাড়ির ভেতর ঢুকবে। আসল বিপদ দেখা দেবে তখন। ক্যাপ্টেনের কথা শেষ হওয়া মাত্র চেঁচিয়ে উঠল পেনক্রাফট। ঠিকই বলেছেন ক্যাপ্টেন, ওই যে নোঙর তুলছে হারামজাদারা। গ্রানাইট হাউসে চলে যাওয়া উচিত আমাদের। পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো নেব আর স্পিলেট। জাহাজ থেকে দেখা যাবে না ওদের। ওরা 2 জনও গিয়ে চিমনিতে ঢোকার পর উঠে দাঁড়ালো আর সবাই। পাহাড়ের আড়ালে আড়ালে পৌঁছে গেল গ্রানাইট হাউসে। জানালার ফাঁক দিয়ে দেখতে দেখতে হঠাৎ টের পেল অভিযাত্রীরা কত বড় বাঁচা বেঁচে গেছে। খাড়িতে ঢুকেই সোজা চিমনির উপর কামান দাগতে শুরু করলো জলদস্যুরা। গোলার আঘাতে গুড়িয়ে যাচ্ছে চিমনিটা। হঠাৎ চিমনিতে গোলাবর্ষণ বন্ধ করে দিল ওরা। বোধহয় বুঝতে পেরেছে ওরা কেউ নেই ওখানে। টেলিস্কোপে চোখ লাগিয়ে গ্রানাইট হাউসের দিকেই তাকিয়ে আছে একজন। হঠাৎ আবার গর্জে উঠল কামান। গ্রানাইট হাউসের জানালার কাছে এসে পড়ল গোলাটা। সর্বনাশ, চেঁচিয়ে উঠল পেনক্রাফট। আমরা কোথায় আছি টের পেয়ে গেছে হারামজাদারা। আসলেও তাই। লতাপাতা দিয়ে গ্রানাইট হাউসের দরজা জানালা ঢেকে দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন ভেবেছিলেন দরজা জানালা দেখা না গেলে কিচ্ছু বুঝতে পারবে না ডাকাতেরা।
কিন্তু সন্দেহ করে বসল ধুরন্ধর বব হার্ডি। পাথরের গায়ে সবুজ লতাপাতা জন্মাতে পারে না, কাজেই দুয়ে দুয়ে চার মিলিয়ে যা বোঝার বুঝে নিয়েছে সে। পরিষ্কার বুঝল দ্বীপবাসীরা আর রক্ষা নেই। লিঙ্কন দ্বীপে এসে জলদস্যুর গোলা খেয়েই ওদের পরমায়ু শেষ হতে চলেছে। একেবারে নিরাশ হয়ে পড়েছে সবাই। হঠাৎ কান ফাটানো আওয়াজে কেঁপে উঠল আকাশ, পাহাড়, বনভূমি। এ তো কামানের শব্দ নয়। প্রায় সাথে সাথেই শোনা গেল বহু কণ্ঠের মিলিত আর্তচিৎকার। ব্যাপার কি? দৌড়ে জানালার কাছে এলো অভিযাত্রীরা, কিন্তু যা দেখল নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না। চৌচির হয়ে ভেঙে এদিক ওদিক ছিটকে পড়েছে বিশাল জাহাজটার তলা আর একপাশের কাঠ। কাত হয়ে গিয়ে তলিয়ে যাচ্ছে জাহাজটা। মাত্র 10 সেকেন্ডের ভেতরেই জলদস্যুদের নিয়ে পানির তলায় অদৃশ্য হয়ে গেল স্পিডি। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল ঘটনাটা। গ্রানাইট হাউসের জানালার সামনে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অভিযাত্রীরা। আশ্চর্য! ক্যাপ্টেনের কথায় চমকে উঠল সবাই। এতে আশ্চর্যের কিছু নেই, পেনক্রাফট বলল। জলদস্যুরা ট্রেন যোদ্ধা না। উত্তেজনার সময় হয়তো এক আধটা জ্যান্ত বুলেট ঢুকিয়ে দিয়েছে বারুদ ঘরে। জোয়ারের পানি সরে যাবার পর আবার দেখা গেল স্পিডিকে। কাত হয়ে পড়ে আছে জাহাজটা। প্রায় 20 ফুট ব্যাসের বিশাল একটা গর্ত হয়েছে জাহাজের তলায়, কিন্তু গর্তটা হয়েছে জাহাজের সামনের দিকে। তাহলে পেনক্রাফটের অনুমান তো ধোপে টিকছে না। বারুদ ঘরটা জাহাজের পেছন দিকে। বারুদ বিস্ফোরিত হলে পেছন দিকে হতো গর্তটা। জাহাজের ডেকে এসে উঠল অভিযাত্রীরা। তৈজসপত্র, যন্ত্রপাতি, সিন্দুক, বাক্স, পিপা যা কিছু অক্ষত অবস্থায় পাওয়া গেল সব দড়ি আর কপিকলের সাহায্যে নৌকায় নামিয়ে ডাঙায় তুলতে লাগলো অভিযাত্রীরা। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেল বারুদঘর। দেখে শুনে বোকা বনে গেল পেনক্রাফট। কি করে ধ্বংস হলো অত বড় জাহাজটা? রহস্যের কিনারা করতে না পারলেও খুশি হলো সবাই। স্পিডির সমস্ত মালপত্র উদ্ধার করতে 3 দিন লেগে গেল। এত মালপত্র পাওয়া গেল যে সব রাখার পর পা ফেলার জায়গা থাকলো না আর গ্রানাইট হাউসের স্টোর রুমে। বন্দুক, পিস্তল আর গোলা বারুদের তো কথাই নেই। কামান 4টেও জাহাজ থেকে নামিয়ে আনা হলো। এবার যদি কখনো অন্য জলদস্যুরা আক্রমণ করেও তার সমুচিত জবাব দিতে পারবে অভিযাত্রীরা। স্পিডির ধ্বংসের আসল কারণ জানা গেল 30শে নভেম্বর। জোয়ার আর ভাটার টানে ভেঙে চুরে সাগরে গিয়ে পড়েছে জাহাজটা। ওটার কোনো চিহ্নই আর দেখা যাচ্ছে না। সেদিন খাঁড়ির ধার দিয়ে আসছে নেব। হঠাৎ জিনিসটা চোখে পড়ল ওর। ভাটার টানে খাঁড়ির পানি নেমে গেছে। স্পিডি যেখানে ডুবেছিল তার থেকে একটু দূরে একটা লোহার চোঙা পড়ে আছে। কৌতূহল হওয়ায় চোঙাটা তুলে আনলো নেব। চিনতে না পেরে ক্যাপ্টেনকে দেখালো সে জিনিসটা। একবার দেখেই গম্ভীর হয়ে গেলেন তিনি। বললেন, এবার বুঝলাম কারণটা। কিসের কারণ ক্যাপ্টেন? জিজ্ঞেস করল পেনক্রাফট। কেন ডুবেছে স্পিডি? চোঙাটাকে দেখিয়ে বললেন, ওটা একটা টর্পেডোর অংশ। টর্পেডো? বিস্ময়ে চেঁচিয়ে উঠল সবাই। হ্যাঁ, টর্পেডো। স্পিডির তলায় কেউ আঘাত এনেছিল ওটা দিয়ে। আরেকবার আমাদের প্রাণ বাঁচালেন রহস্যময় সেই অশরীরী শক্তি। স্পিডি ধ্বংস হলেও কিন্তু একটা সমস্যা থেকে গেল। নৌকা থেকে নেমে ফ্লোটসাম পয়েন্টের দিকে পালিয়েছিল 6 জন জলদস্যু। ওদেরকে খুঁজে বের করতে হবে। আরও দৃঢ় প্রতিজ্ঞ হলো অভিযাত্রীরা। খুঁজে বের করতে হবে রহস্যময় সেই ত্রাণকর্তাকেও। তার আগে দিন 2 জন্য খোঁয়াড়ে যেতে হবে আয়ারটনকে। জানোয়ারগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে গ্রানাইট হাউসে ফিরে আসবে। 9 নভেম্বর খোঁয়াড়ে চলে গেল আয়ারটন। এর মধ্যে খবরাখবরের দরকার হলে টেলিগ্রাফ তো আছেই। আয়ারটনের ফেরার কথা সেদিন। হঠাৎ দুপুরবেলা স্পিলেট বললেন, বন অ্যাডভেঞ্চারের অবস্থাটা একবার দেখা উচিত না? যদি জলদস্যুদের চোখে পড়ে যায়। কতটার গুরুত্ব আছে। সাথে সাথেই বন্দুক হাতে রওনা হয়ে গেলেন স্পিলেট, পেনক্রাফট আর নেব। পোর্ট বেলনে পৌঁছে দেখা গেল আগের মতোই পানিতে ভাসছে বন অ্যাডভেঞ্চার। কিন্তু নোঙর বাঁধা দড়িটার দিকে নজর পড়তেই চমকে উঠল পেনক্রাফট। অবাক কাণ্ড! কি হলো? জিজ্ঞেস করলেন স্পিলেট। নতুন গিট দিয়েছে কেউ দড়িতে? গিট আবার কে দিতে যাবে? তুমি দিয়েছ, খেয়াল নেই হয়তো। অসম্ভব, এই ধরনের গিট আমি ভুলেও দিই না। সোজা কথা, বন অ্যাডভেঞ্চারকে নিয়ে বেরিয়েছিল কেউ, ফিরে এসে আবার আগের জায়গায় বেঁধে রেখেছে। ফিরে গিয়ে কথাটা জানাতে ক্যাপ্টেন বললেন, গ্রানাইট হাউসের কাছাকাছি আরেকটা বন্দর তৈরি করতে হচ্ছে, না হলে কোনদিন হয়তো খোয়াই যাবে নৌকাটা। সময় হয়ে যাবার পরও আসছে না দেখে
খোয়াড়ে টেলিগ্রাফ করা হলো আয়ারটনকে। 2টো ছাগল সাথে করে আনার নির্দেশও দেয়া হলো ওকে, কিন্তু ওদিক থেকে জবাব এলো না। আশ্চর্য, রাতেও যখন ফিরল না আয়ারটন, তখন ভোরে উঠে টেলিগ্রাফের পর টেলিগ্রাফ করা হলো, কিন্তু সাড়া নেই ওপাশ থেকে। তবে কি কোনো বিপদে পড়েছে আয়ারটন, নাকি বিগড়ে গেছে টেলিগ্রাফ? আর তো দেরি করা যায় না। গ্রানাইট হাউসে শুধু নেবকে রেখে বন্দুক হাতে খোয়াড়ের দিকে রওনা হলো সবাই। টেলিগ্রাফের লাইন ধরে এগুলো ওরা। কারণটা জানা গেল তখনই। মাইল 2 দূরের 74 নম্বর খুঁটিটা উপড়ে মাটিতে ফেলে দিয়েছে কেউ। ছিঁড়ে গেছে ওখানকার টেলিগ্রাফের তার। তার যারা ছিঁড়েছে, আয়ারটনকে জখম করা ওদের পক্ষে অসম্ভব নয়। খোয়াড়ের দিকে ছুটল সবাই। খোয়াড়ের কাছে পৌঁছে দেখল ওরা গেটটা অক্ষতই আছে, বেড়াও ভাঙেনি কোথাও। কিন্তু খটকা লাগলো ক্যাপ্টেনের মনে। এত চুপচাপ কেন খোয়াড়টা? জন্তু জানোয়ার বা মানুষ কারোরই কোনো সাড়া শব্দ নেই। সতর্ক করলেন তিনি আর সবাইকে। বন্দুক বাগিয়ে ধরে পা টিপে টিপে গেটের দিকে এগোলো ওরা। আস্তে করে গেটের হুড়কো খুলে ভেতরে পা দিলেন ক্যাপ্টেন। ঠিক সেই সময় বন্দুকের আওয়াজের পরপরই শোনা গেল হারবার্টের আত্মচিৎকার। কি হলো হারবার্ট, কি হলো? হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে হারবার্টের দিকে ছুটে গেল পেনক্রাফট। উপুড় হয়ে মাটিতে পড়ে আছে হারবার্ট। স্পিলেট আর হার্ডিংও ওর দিকে ছুটে গেলেন। কাছে গিয়ে উবু হয়ে বসে হারবার্টের নাড়ি দেখলেন। বললেন, এখনো বেঁচে আছে হারবার্ট? জলদি খোয়াড়ে নিয়ে চলো ওকে, তাড়া লাগালেন ক্যাপ্টেন। পেনক্রাফট আর স্পিলেট ধরাধরি করে মাটি থেকে তুলে নিল হারবার্টকে। আগে আগে চললেন ক্যাপ্টেন। গেটের ভেতর ঢুকতেই আবার গর্জে উঠল বন্দুক। গুলির আঘাতে ক্যাপ্টেনের মাথা থেকে হ্যাটটা উড়ে গেল। চমকে উঠে বাঁ পাশে চাইলেন ক্যাপ্টেন। মাত্র 6 ফুট দূরে দাঁড়িয়ে আছে একজন জলদস্যু। ক্যাপ্টেনের মাথা সই করে গুলি করেছিল সে, কিন্তু সৌভাগ্যক্রমে মাথার 1 ইঞ্চি ওপর দিয়ে চলে যায় গুলিটা। বন্দুকে আবার গুলি ভরতে শুরু করেছে জলদস্যুটা, কিন্তু আর সুযোগ দিলেন না ক্যাপ্টেন। কোমর থেকে ছোরাটা খুলে নিয়ে ছুঁড়ে মারলেন দস্যুর বুক লক্ষ্য করে। নির্ভুল নিশানা। ছুরিটা আমূল বিঁধে গেল দস্যুর বুকে। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। শূন্য খোয়াড়ের ভেতরে আয়ারটনের ঘরে ঢুকে বিছানায় শুইয়ে দেয়া হলো হারবার্টকে। এখন ডাক্তার পাওয়া যাবে কোথায়? অভিযাত্রীদের কেউই তো ডাক্তারই জানেন না। তবে ফার্স্ট এইড দিতে পারেন ক্যাপ্টেন আর স্পিলেট দুজনেই। জ্ঞান নেই হারবার্টের, ক্ষীণ নাড়ির গতি, ফ্যাকাশে মুখ। অবস্থা বিশেষ সুবিধের মনে হচ্ছে না। আস্তে আস্তে হারবার্টের গায়ের জামাটা খুলে নিল পেনক্রাফট। ক্ষতস্থানটা পরীক্ষা করতে শুরু করলেন ক্যাপ্টেন। পাঁজরার 3য় আর 4র্থ হাড়ের মাঝখান দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে গুলিটা। আর একটু হলেই হৃৎপিণ্ডে লাগত। পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থানটা ভালো করে ধুয়ে নিয়ে শার্ট ছিঁড়ে ভালো করে একটা ব্যান্ডেজ বাঁধলেন ক্যাপ্টেন। কয়েক ঘন্টা পরই জ্বর আসবে। তার আগেই জ্বরনাশক গাছের ছাল দিয়ে রস তৈরি করা হলো। হারবার্টের ঠোঁট দুটো ফাঁক করে ধরলেন স্পিলেট। চামচে করে সেই রস একটু একটু করে হারবার্টের মুখে ঢেলে দিল পেনক্রাফট। তা সত্ত্বেও জ্বর এলো, প্রচণ্ড জ্বর এলো। সেই দিনটা গেল, রাত গেল, কিন্তু জ্ঞান ফিরল না হারবার্টের। পরদিন এবং রাতটাও অজ্ঞান হয়ে থাকল সে। চিন্তিতভাবে ওর মুখের দিকে চাইতে লাগলেন স্পিলেট আর ক্যাপ্টেন। এর পরদিন 12ই নভেম্বর সকালে চোখ মেলল হারবার্ট। জ্বরও কম একটু। এক নাগাড়ে ঠান্ডা পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিচ্ছে পেনক্রাফট। কাজেই পচতে পারল না জায়গাটা। তবে ক্ষতের মুখ দিয়ে পুঁজ বেরোতে শুরু করেছে। একটু পরে আবার চোখ বন্ধ করল হারবার্ট। স্বাভাবিক ঘুম। আয়ারটনের কথা মনে হলো এবার ওদের। খোয়াড়ের বাইরে ভেতরে কোথাও ধস্তাধস্তির চিহ্ন নেই। গেল কোথায় আয়ারটন? যদ্দূর মনে হয় আয়ারটনকে বন্দি করে নিয়ে গেছে দস্যুরা, বললেন স্পিলেট। আয়ারটনের ঘর তল্লাশি করে দেখা গেল ওর বন্দুক আর কার্তুজগুলো অদৃশ্য হয়েছে। খোয়াড়ের বাইরেই হয়তো ওত পেতে বসে আছে দস্যুরা। কাউকে বেরোতে দেখলেই গুলি করবে। আরেকটা সমস্যার কথা মনে পড়ল স্পিলেটের। ক্যাপ্টেনকে বললেন তিনি, আমাদের দেরি দেখে যদি খুঁজতে বেরোয় নেব, নির্ঘাত গুলি খেয়ে মারা পড়বে ও। হ্যাঁ, চিন্তিতভাবে বললেন ক্যাপ্টেন। তার চেয়ে আমি বরং গ্রানাইট হাউসে চলে যাই। পাগল, বাধা দিলেন স্পিলেট। আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না তাহলে। খোয়াড়ের ওপরই নজর রাখছে এখন দস্যুরা। গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন ক্যাপ্টেন। হঠাৎ টপের ওপর তার নজর পড়তেই উজ্জ্বল হয়ে উঠল মুখ। বললেন, পেয়েছি, খবর নিয়ে যাবে টপ। ঘণ্টা দেড়েকের ভেতরেই ফিরে আসতে পারবে ও। সাথে সাথেই কাজে লেগে গেলেন ক্যাপ্টেন। পকেট থেকে কাগজ কলম বের করে লিখলেন, হারবার্ট জখম হয়েছে
আমরা খোঁয়াড়ে বন্দি। খবরদার, গ্রানাইট হাউসের বাইরে যাওয়ার চেষ্টা করো না। আশেপাশে দস্যুদের দেখে থাকলে টপের মাধ্যমে খবর পাঠাও। টপের গলায় কাগজটা বেঁধে ওকে গেটের কাছে নিয়ে গেলেন ক্যাপ্টেন। আঙুল তুলে গ্রানাইট হাউসের দিকে নির্দেশ করে ইঙ্গিত করলেন কুকুরটাকে। মুহূর্তে বুঝে নিল ট্রেনিং পাওয়া প্রখর বুদ্ধিমান কুকুর। এক লাফে গেট পার হয়ে জঙ্গলে ঢুকল টপ। হারিয়ে গেল গাছপালার আড়ালে। ঘণ্টাখানেক পেরিয়ে যাবার পর হঠাৎ বন্দুক গর্জে উঠল খোঁয়াড়ের বাইরের জঙ্গলে। ছুটে গিয়ে গেটটা একটু ফাঁক করলেন ক্যাপ্টেন। শখানেক গজ দূরের গাছের আড়ালে চকিতে সরে গেল একটা মুখ। ঠিক সেই মুহূর্তে তীরের মতো ছিটকে এসে ভেতরে ঢুকল টপ। সাথে সাথে গেট বন্ধ করে দিলেন ক্যাপ্টেন। চিঠি পাঠিয়েছে নেব। টপের গলা থেকে ওটা খুলে নিয়ে পড়লেন ক্যাপ্টেন। নেব লিখেছে, গ্রানাইট হাউসের আশেপাশে এখনও দস্যুদের দেখা যায়নি। কোনো অবস্থায় বাইরে বেরোবো না আমি। হারবার্টের দুর্ঘটনাটা শুনে আন্তরিক দুঃখিত। আশা করছি শীঘ্রই সেরে উঠবে সে। বাধ্য হয়ে খোঁয়াড়েই থাকতে হলো ওদের। দৃঢ় গলায় ঘোষণা করলেন ক্যাপ্টেন, হারবার্টকে আগে সেরে উঠতে দাও, তারপর দেখা যাবে কিভাবে বাঁচে ওরা। আরও কয়েকটা দিন গেল। আস্তে আস্তে ঘাস শুকিয়ে গেল হারবার্টের, জ্বরও কমে গেল। আরও 10 দিন পর 22শে নভেম্বর নিজের হাতে খেতে পারল হারবার্ট। কিন্তু গ্রানাইট হাউসে এখনও ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। কাজে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে সেরে উঠতে লাগলো হারবার্ট। আর থাকা যায় না খোঁয়াড়ে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে গ্রানাইট হাউসে স্থানান্তরিত করা উচিত। নেবেরও কোনো খবর নেই। কি অবস্থায় আছে ও কে জানে। কিন্তু দস্যুদের ব্যূহ ভেদ করে কিভাবে গ্রানাইট হাউসে পৌঁছানো সম্ভব ঠিক করতে পারছে না কেউ। সেদিন ক্ষেপে উঠল পেনক্রাফট। হারামজাদাদের ভয়ে এভাবে লুকিয়ে থাকলে কি করে হবে? আজ বেরোবই আমি। 5 জনের বিরুদ্ধে তুমি একা কি করবে? বাধা দিয়ে বললেন ক্যাপ্টেন। একা নয়, টপকে সাথে নিয়ে যাব। পাগল, জেনে শুনে গুলির মুখে এগিয়ে যাওয়া ঠিক হবে না। কিন্তু তাই বলে দেখো, এমনিতেই হারবার্টকে নিয়ে বহু ঝামেলা পোহাতে হচ্ছে। তার উপর তোমার যদি কিছু হয় সবাই বিপদে পড়ে যাব। কথাটা ঠিক, করার কিছুই নেই। শুধু ক্রুদ্ধ আক্রোশে ফুলতে থাকলো পেনক্রাফট। এ সময় আয়ারটন থাকলে বেশ ভালো হতো। স্পিলেট কথাটা বলতেই পেনক্রাফটের মেজাজ আরও খিঁচড়ে গেল। ভয়ের কিছু নেই, মরেনি আয়ারটন, বলল পেনক্রাফট। মানে আয়ারটনকে মেরে ফেলেনি জলদস্যুরা? মারবে কি? মরতে চাইলেও তো বাঁচিয়ে রাখবে। হঠাৎ পেনক্রাফটের কথার মানে বুঝতে পারলেন স্পিলেট। আয়ারটন বেইমানি করেছে বলতে চাও? ভাবছো পুরনো বন্ধুদের সাথে যোগ দিয়েছে আবারও? করতেও পারে। এতটা নিচোকে ভেবো না পেনক্রাফট, বললেন ক্যাপ্টেন। আর যাই করুক, অন্তত বেইমানি করবে না আয়ারটন। মাফ করবেন ক্যাপ্টেন, এই জেলখানায় বন্দি থাকতে থাকতে মাথাটাই খারাপ হয়ে গেছে আমার। আর অল্প কটা দিন, হারবার্টকে একটু সুস্থ হয়ে উঠতে দাও। এখন ওকে বেশি নাড়াচাড়া করলে হিতে বিপরীত হতে পারে। 27শে নভেম্বর। সেদিন আর থাকতে না পেরে বন্দুক হাতে টপসহ খোঁয়াড় থেকে বেরিয়ে পড়লেন স্পিলেট। আস্তে করে খোঁয়াড়ের গেট খুলে বেরিয়ে এলেন তিনি। কিন্তু বেরিয়ে আসার পরও গুলি করল না কেউ। সাহস বেড়ে গেল ওর। এক ছুট্টে ঢুকে গেলেন সামনের জঙ্গলে। গাছপালার আড়ালে আড়ালে মাইল দেড়েক এগোনোর পরই কিসের যেন গন্ধ পেয়ে ডেকে উঠল টপ। সামনে পেছনে ছোটাছুটি করে কোথাও যেন সে নিয়ে যেতে চাইছে স্পিলেটকে। বুঝতে পেরে টপের পেছন পেছন চললেন স্পিলেট। মিনিট 5 এগোবার পরই একটা ঝোপে ঢুকে এক টুকরো রক্তমাখা ছেঁড়া কাপড় নিয়ে বেরিয়ে এলো টপ। টুকরোটা পরীক্ষা করে বুঝলেন ওটা আয়ারটনের ওয়েস্ট কোটের অংশ। ওটা নিয়ে খোঁয়াড়ে ফিরে এলেন তিনি। কি বুঝলে পেনক্রাফট? কাপড়ের টুকরোটা দেখে বললেন ক্যাপ্টেন। টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে আয়ারটনকে। আর কোনো সন্দেহ আছে তোমার মনে? কথাটা বলার জন্য আমি দুঃখিত ক্যাপ্টেন, তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে। কি? বেঁচে আছে এখন আয়ারটন? হতে পারে, চিন্তিতভাবে বললেন ক্যাপ্টেন। গ্রানাইট হাউসে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছে হারবার্ট। ওর জন্য সবাই আটকা পড়ে আছে খোঁয়াড়ে। কথাটা ভেবে সারাক্ষণ অস্বস্তিতে ভুগছে ও। আরও 2 দিন পেরিয়ে গেল। সেদিন 29শে নভেম্বর। সন্ধ্যার দিকে হঠাৎ চেঁচাতে শুরু করল টপ। কেউ আসছে নিশ্চয়ই খোঁয়াড়ের দিকে। বন্দুক হাতে গেটের দিকে ছুটলেন স্পিলেট, পেনক্রাফট আর ক্যাপ্টেন। কিন্তু গেটের কাছে পৌঁছার আগেই ওপাশের বেড়া টপকে খোঁয়াড়ের ভেতর লাফ দিয়ে নামল একটা ছায়ামূর্তি। আবার চেঁচিয়ে উঠল টপ। টপের খুশি খুশি ডাকের সাড়া দিল মাস্টার জ্যাপ। ক্যাপ্টেনের সামনে এসে দাঁড়ালো জ্যাপ। গলায় একটা থলি বাঁধা,
একটা ছোট্ট কাগজ বেরোলো থলিটা থেকে। নেবের চিঠি। শুক্রবার ভোর 6টা। দস্যুরা গ্রানাইট হাউস আক্রমণ করার ফোন দিয়ে আসছে। নেব। নেবের চিঠি পড়ে দারুণ চিন্তিত হয়ে পড়ল সবাই। এখন কি করা যায়? হারবার্ট অসুস্থ, ওদিকে গ্রানাইট হাউস আক্রমণ করতে যাচ্ছে দস্যুরা। ক্যাপ্টেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। জেদ ধরল হারবার্ট। আজই গ্রানাইট হাউসে ফিরব আমরা। আমার জন্য সবার সর্বনাশ হয়ে যাবে এ আমি ভাবতেও পারছি না। অগত্যা রাজি হলেন ক্যাপ্টেন। পরদিন খুব ভোরে ওনাগা দুটোকে গাড়িতে জোড়া হলো। হারবার্টকে গাড়িতে শুইয়ে দিয়ে বন্দুক হাতে দুপাশে বসে পাহাড়ে থাকলেন ক্যাপ্টেন আর স্পিলেট। লাগাম ধরে খুব সাবধানে খানাখন্দ বাঁচিয়ে গাড়ি চালাতে লাগলো পেনক্রাফট। গাড়িতে বেশি ঝাঁকুনি লাগলে কষ্ট হবে হারবার্টের। চলতে চলতে একসময় গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল নীল সাগর। প্রসপেক্ট হাইটের কাছে পৌঁছে গেছে গাড়ি। হঠাৎ চেঁচিয়ে উঠল পেনক্রাফট, হারামজাদা শুয়োরের বাচ্চারা সব শেষ করে ফেলেছে। কি হলো পেনক্রাফট? উৎকণ্ঠিতভাবে গাড়ি থেকে উঁকি মেরে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। উত্তরে আঙুল দিয়ে পোল্ট্রির দিকে দেখিয়ে দিল পেনক্রাফট। উইন্ডমিল আর পোল্ট্রি হাউস থেকে একটানা কালো ধোঁয়া উঠে যাচ্ছে আকাশে। ধোঁয়ার ভেতর ছোটাছুটি করছে হতভম্ব নেব। গাড়িটা দেখতে পেয়ে থমকে দাঁড়ালো সে। তারপর ছুটে এলো গাড়ির কাছে। ওরা কোথায় নেব? জিজ্ঞেস করল পেনক্রাফট। চলে গেছে, কিন্তু শেষ করে দিয়ে গেছে সব। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে উইন্ডমিল আর পোল্ট্রি। পায়ে মারিয়ে দুমড়ে দিয়েছে ক্ষেতের ফসল। একটু থেমে উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করল নেব, তা হারবার্টের কথা বলছো না কেন? ভালো আছে তো ও? আছে। ততক্ষণে গাড়ি থেকে নেমে ধ্বংসপ্রাপ্ত পোল্ট্রির দিকে তাকিয়ে আছেন স্পিলেট আর ক্যাপ্টেন। ওদের সালাম জানিয়ে গাড়ির ভেতরে উঁকি দিল নেব। ডাকল, হারবার্ট, শুনছো হারবার্ট? উত্তর দিল না হারবার্ট। বেশ কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে স্পিলেটকে ডাকল নেব। মিস্টার স্পিলেট, কথা বলছে না কেন হারবার্ট? হ্যাঁ? দৌড় এলেন স্পিলেট। গাড়ির ভেতর ঢুকে দেখলেন চোখ বন্ধ করে শুয়ে আছে হারবার্ট। একটু পরীক্ষা করেই বুঝলেন জ্ঞান হারিয়েছে সে। গ্রানাইট হাউসে তোলা হলো হারবার্টকে। ওর অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যেতে লাগলো। প্রচণ্ড জ্বরে প্রলাপ বকতে শুরু করলো সে। জ্বরের ওষুধ দরকার, বললেন স্পিলেট। কিন্তু কোথায় পাবো ওষুধ? বিষণ্ণভাবে বললেন ক্যাপ্টেন। পেরুভিয়ান গাছও নেই, কুইনিনও নেই। কেন, উইলো গাছ তো আছে। ওর ছাল ছেঁচে রস খাওয়ালে কাজ হবে না কিছুটা? দেখি। নিজে গিয়ে উইলোর ছাল কেটে আনলেন ক্যাপ্টেন। সন্ধ্যার দিকে ওষুধ বানিয়ে খাওয়ানো হলো হারবার্টকে, কিন্তু কিছুই হলো না। পড়ে থেকে থেকে আগেই দোষ হয়ে গিয়েছিল লিভারে, এবার আক্রান্ত হয়েছে মগজ। বেশ ভাবনায় পড়লেন স্পিলেট। জ্বরের ধরন দেখে কিছুটা আঁচ করতে পারছেন তিনি। ক্যাপ্টেনকে বললেন, ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না আমার। যদ্দূর মনে হচ্ছে এটা ম্যালিগন্যান্ট ফিভার। জ্বর না কমলে বাঁচানো যাবে না হারবার্টকে। ম্যালিগন্যান্ট ফিভার? ভয় পেয়ে গেলেন ক্যাপ্টেন। হ্যাঁ, জলা থেকে জ্বরের জীবাণু নিয়ে এসেছেও। প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছে, কিন্তু দ্বিতীয় ধাক্কায় ঠিকমতো ওষুধ না দিতে পারলে তৃতীয়বারে ঠিক মারা যাবেও। উইলোর ছালের রস তো খাওয়ানো হলো, দেখা যাক কি হয়। কিছুই হবে না, কুইনিন দরকার। এই জ্বরের একমাত্র প্রতিষেধক কুইনিন। কিন্তু কোথায় পাওয়া যাবে কুইনিন? শেষ পর্যন্ত সাধারণ একটা ওষুধের জন্য মারা যাবে হারবার্ট। খবরটা পেনক্রাফট আর নেবের কাছ থেকে গোপন রাখা হলো। রাতে আরও বাড়ল জ্বর। মরার মতো বিছানায় পড়ে রইল হারবার্ট। পরদিন 9 ডিসেম্বর অবস্থা আরও খারাপের দিকে মোড় নিল। বারবার জ্ঞান হারাতে লাগলো হারবার্ট। সত্যি কি তাহলে মারা যাচ্ছে সে? এভাবেই দিনটা কেটে গেল। রাত 3টায় হঠাৎ চেঁচিয়ে উঠল হারবার্ট। হাত পা খিঁচতে শুরু করেছে। পাশে বসেছিল নেব। ছুটে গিয়ে পাশের ঘরে আর সবাইকে খবর দিল সে। ঠিক সেই সময় ডেকে উঠল টপ। অদ্ভুত কিছু যেন দেখতে পেয়েছে সে, কিন্তু তা উপেক্ষা করে সবাই ছুটে গেল হারবার্টের ঘরে। হারবার্টের নাড়ি দেখলেন ক্যাপ্টেন। সাংঘাতিক রকম বেড়ে গেছে হৃৎপিণ্ডের গতি। বড়জোর আর একটা দিন বাঁচবে হারবার্ট। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে পেনক্রাফট। রাতটা ভোর হলো এক সময়। জানলা দিয়ে ঘরে এসে পড়ল সকালের সোনালি রোদ। ঠিক তখনই জিনিসটা চোখে পড়ল পেনক্রাফটের। আঙুল তুলে সবাইকে দেখালো সে। ওটা এলো থেকে? কি ওটা? ঘুরে চাইল সবাই। টেবিলের উপরে রোদ পড়েছে। ঝকঝক করছে টেবিলে রাখা অয়েল পেপারে মোড়ানো প্যাকেটটা। উঠে গিয়ে প্যাকেটটা তুলে নিলেন ক্যাপ্টেন। প্যাকেটটার গায়ে পরিষ্কার ইংরেজি অক্ষরে লেখা সালফেট অফ কুইনিন। দ্রুত প্যাকেটটা খুলে ফেললেন ক্যাপ্টেন। ভেতরে প্রায় 200 গ্রেন সাদা গুঁড়ো। আঙুলের ডগায় কয়েকটা গুঁড়ো তুলে জিভে ছোঁয়ালেন তিনি। পরক্ষণেই থুতু করে ফেলে দিলেন।
দারুণ তেতো কুইনিন। বিন্দুমাত্র দেরি না করে কফি বানিয়ে আনলো নেব। তাতে 18 গ্রেনের মতো কুইনিন মিশিয়ে একটু একটু করে খাওয়ানো হলো হারবার্টকে। ঘন্টা কয়েকের মধ্যেই অনেকটা শান্ত হয়ে এলো হারবার্ট। অদ্ভুত এই ব্যাপার নিয়ে জোর আলোচনা শুরু করলো অভিযাত্রীরা। ওদের চরম বিপদের মুহূর্তে আবার উদয় হলেন রহস্যময় ত্রাণকর্তা। কিন্তু এই দুর্ভেদ্য গ্রানাইটের দুর্গে তিনি এলেন কি করে? সত্যি কি তাহলে তিনি অশরীরী? 3 ঘন্টা পরপর হারবার্টকে কুইনিন খাওয়াতে থাকলেন স্পিলেট। কেটে গেল আরও 10 দিন। জ্বর ছেড়ে দিয়েছে, কিন্তু হারবার্টের শরীর অত্যন্ত দুর্বল। হারবার্ট বেঁচে গেছে দেখে খুশিতে লাফাচ্ছে পেনক্রাফট। স্পিলেটের নামের আগে নতুন খেতাব জুড়ে দিয়েছে ডাক্তার স্পিলেট। জানুয়ারির শেষ দিকে একেবারে সেরে উঠল হারবার্ট। সাগরের তাজা হাওয়া আর নেবের বানানো মুরগির স্যুপ খেয়ে তাজা হয়ে উঠল শরীর। হারবার্ট ভালো হয়ে ওঠার পর 2টো প্রতিজ্ঞা করল অভিযাত্রীরা। 1, 5 জলদস্যুকে খতম করা, আর 2, রহস্যময় ত্রাণকর্তার গোপন আবাসস্থল খুঁজে বের করা। এই 2টো কাজ শেষ না করে আর গ্রানাইট হাউসে ফিরবে না বলে ঠিক করল তারা। তৈরি হয়ে দল বেঁধে গ্রানাইট হাউস থেকে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। জ্যাপ আর টপও রইল সঙ্গে। ওদের অনুপস্থিতির সুযোগে কেউ যেন গ্রানাইট হাউসে উঠতে না পারে সেই ব্যবস্থা পাকা করেই বেরিয়েছে ওরা। সেদিন 14ই ফেব্রুয়ারি। পাহাড় জঙ্গলে ঘোরার মতো শক্তি হারবার্টের শরীরে এখনো হয়নি। কাজে ওনাগায় টানা গাড়িতে চেপে বসল সে। কাঠের সেতু পেরিয়ে আস্তে আস্তে ঘন জঙ্গলে প্রবেশ করল অভিযাত্রীরা। বুনো জানোয়ারগুলোর সন্ত্রস্ত ভাব দেখে ক্যাপ্টেন বললেন, আমাদের দেখে সাংঘাতিক রকম চমকে উঠছে জানোয়ারগুলো। মানে এই পথেই গেছে ডাকাতেরা, আর যাবার সময় ভয় পাইয়ে দিয়ে গেছে ওগুলোকে। সামনে ডাকাতদের যাত্রাপথের আরও নমুনা পাওয়া গেল। জুতোর ছাপ, গাছের ভাঙা ডাল, আগুন জ্বালানোর চিহ্ন। সেদিন রাতটা ঝর্ণার ধারে কাটালো অভিযাত্রীরা। পরদিন রওনা হয়ে পথে আবার পাওয়া গেল ডাকাতদের জুতোর ছাপ। বিভিন্ন আকারের জুতোর ছাপ গুনে নিশ্চিত হলেন ক্যাপ্টেন 5 জোড়া পায়ের ছাপ। অর্থাৎ আয়ারটন নেই ওদের সাথে। খুব সম্ভব ওরা খুন করেছে আয়ারটনকে। চলতে চলতে পরদিন দ্বীপের শেষ প্রান্তে এসে হাজির হলো অভিযাত্রীরা। কিন্তু ডাকাতদের বা ত্রাণকর্তার গোপন আবাসস্থলের কোনো চিহ্ন পাওয়া গেল না কোথাও। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের সায়েন্স ফিকশন গল্প দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।